Hello students, I hope you all are well in this kind of pandemic situations. তো আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও উপস্থাপন করব যেটা ক্লাস 9-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অন্তর্গত থার্ড চ্যাপ্টারে পরিপাকতন্ত্র সম্পর্কিত। ঠিক আছে, তো সবার আগে বলি, দেখো পরিপাকতন্ত্র কি। পরিপাকতন্ত্র হচ্ছে, জানোই আমাদের জীবদেহের মধ্যে অজস্র তন্ত্র রয়েছে, তাই না? অজস্র তন্ত্র রয়েছে। তন্ত্র আগে কাকে বলছে সেটা বলি। ধরো আমাদের প্রথম যখন আমরা মাতৃগর্ভে থাকি, একটা মাত্র কোষ থেকে আমরা আমাদের জার্নিটা শুরু করি, যেটাকে আমরা জাইগোট বলে থাকি, তাই না? এবং সেই জাইগোটটা পরবর্তীতে ডেভেলপ হতে ধীরে ধীরে এমব্রায়োতে পরিণত হয়, এবং এমব্রায়োর মধ্যে পরবর্তীতে যখন সেটা আরও স্ট্রাকচারাল কমপ্লেক্সিটিতে যায়, তখন ধীরে ধীরে বিভিন্ন অর্গ্যানগুলো ফর্ম করে, এবং অর্গ্যানগুলো মিলিতভাবে যখন একটা পার্টিকুলার কাজ বা পার্টিকুলার প্লে যখন রোল যখন প্লে করবে, তখন সেটা তন্ত্র গঠন করবে, তাই না? তো এরকম অনেকগুলো তন্ত্রই আমাদের মধ্যে রয়েছে। যেমন তোমার ধরো রক্ত সংবহন তন্ত্র, যেমন রয়েছে রেচনতন্ত্র, যেমন রয়েছে সংবহন তন্ত্র, বা যেমন রয়েছে ধরো স্নায়ুতন্ত্র। এরকম অনেক তন্ত্র রয়েছে, এবং এই অনেক তন্ত্রের মধ্যেই আরেক ধরনের তন্ত্র, অতি গুরুত্বপূর্ণ তন্ত্র হচ্ছে আমাদের পরিপাকতন্ত্র। কাকে বলছে পরিপাকতন্ত্র? যে তন্ত্রের মাধ্যমে বা যে তন্ত্রের অঙ্গগুলোর মাধ্যমে আমরা মূলত খাদ্য গ্রহণ করি, এবং গৃহীত খাদ্যের মূলত পরিপাক ঘটাই। আবার পাচিত খাদ্য, পরিপাক করা খাদ্য, যেটাকে আমরা পাচিত খাদ্য বলে থাকবো, পাচিত খাদ্যের শোষণ ঘটায়, শোষিত খাদ্যের আত্তীকরণ ঘটায়, এবং যেটা অপাচ্য অংশ, সেই অপাচ্য অংশটাকে মলরূপে শরীরের বাইরে যখন বের করে দিই, তখনই সেই সিস্টেমটাকে বলে থাকবো আমরা মূলত পরিপাকতন্ত্র। আবারও বলছি, যে তন্ত্রের মাধ্যমে জীবদেহ মূলত খাদ্য গ্রহণ করবে এবং গৃহীত খাদ্যের শোষণ ঘটাবে, গৃহীত খাদ্যের পরিপাক ঘটাবে, পাচিত খাদ্যের শোষণ ঘটাবে, শোষিত খাদ্যের আত্তীকরণ ঘটাবে, এবং যেটা অপাচ্য অংশ, সেই অপাচ্য অংশটাকে মলরূপে শরীরের বাইরে বের করবে, সেটাকেই আমরা বলে থাকবো, সেই তন্ত্রকে আমরা বলে থাকবো ডাইজেস্টিভ সিস্টেম, বাইরের থেকে পৌষ্টিকতন্ত্র। ঠিক আছে, এই যে পৌষ্টিকতন্ত্র, এবার পৌষ্টিকতন্ত্র কি কি বিষয় দ্বারা গঠিত, কি কি অংশগুলো দ্বারা গঠিত, কি কি অর্গান তার মধ্যে ইনভলভ থাকে, সেগুলো একটা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে। দেখো, পৌষ্টিকতন্ত্রের অংশগুলোকে মেইনলি দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে আমরা বলে থাকি পৌষ্টিক নালী, আর একটাকে বলে থাকি আমরা পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালীর অন্তর্গত কি কি রয়েছে? একটা রয়েছে আমাদের মুখ, তারপরে রয়েছে গলবিল, তারপরে রয়েছে গ্লাসনালী, তারপরে আছে পাকস্থলী, তারপরে আছে ক্ষুদ্রান্ত, এবং সবশেষে রয়েছে বৃহদান্ত্র। আর এদিক থেকে পৌষ্টিক গ্রন্থির মধ্যে মেইনলি রয়েছে লালা গ্রন্থি, তারপরে রয়েছে যকৃৎ, তারপরে অগ্ন্যাশয়, পাক গ্রন্থি, এবং সবশেষে আন্ত্রিক গ্রন্থি। এই অংশগুলো নিয়ে মূলত আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পৌষ্টিকতন্ত্র গঠিত। এবার আমাদের কি করতে হবে? এই এক একটা জিনিস সম্পর্কে জানতে হবে, ডিটেলসে জানতে হবে। ঠিক আছে, তো দেখো, তার আগে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ছবি আমি অলরেডি ড্র করে দিয়েছি। একটা মানুষের সামনের দিকে, একদম মানুষের সামনের দিকে আমাদের এই তন্ত্রটা বা এই সিস্টেমটা মূলত থাকে। এই সামনের দিকটাকে আমরা ভেন্ট্রাল সাইড বা অঙ্কদেশ বলে থাকি, এবং এই অঙ্কদেশের মধ্যেই আমাদের এই যে ডাইজেস্টিভ সিস্টেমটা, সেই ডাইজেস্টিভ সিস্টেমটা লোকেটেড থাকে। ঠিক আছে, আচ্ছা দেখো, তো এই ডাইজেস্টিভ সিস্টেমে প্রথমেই আমরা আসছি যেটা পৌষ্টিক নালী নিয়ে। আমি আগে পৌষ্টিক নালীটা এক্সপ্লেন করব, তারপরে পৌষ্টিক গ্রন্থির মধ্যে যাব। পৌষ্টিক নালী অলমোস্ট মনে রাখবে, এদের লেন্থটা হচ্ছে 8 থেকে 10 মিটারের মতো। 8 থেকে 10 মিটারের লেন্থের মধ্যে এই গোটা পৌষ্টিক নালীটা অবস্থান করছে। ঠিক আছে, এবং তার মধ্যে প্রথম যেটা অংশ সেটা হচ্ছে মুখ। ঠিক আছে, মুখ বলতে কি? মুখ বলতে আমাদের মেনলি মুখ ছিদ্রটাকে বোঝাবে, এবং মুখের ভেতরকার যে অংশ, মুখের ভেতরকার মানে তুমি আ করলে যতটুকু পোর্শন দেখতে পাচ্ছ সেইটুকু পোর্শনকে বোঝাবে। ঠিক আছে, এবার মুখের মধ্যে ফার্স্টে কি হয়েছে? মুখচিত্র। মুখচিত্র মানে যেখান দিয়ে আমরা খাবারটাকে গ্রহণ করি, যেটাকে আমরা ভেস্টিবিউলসও বলতে পারি। এবং এই যে ভেস্টিবিউলসটা বা মুখচিত্রটা কি হচ্ছে? এই যে আপার লিপ আর আমাদের থাকছে লোয়ার লিপ, এই আপার লিপ এবং লোয়ার লিপ দ্বারা পরিবেষ্টিত থাকবে। ঠিক আছে, আপার লিপ এবং লোয়ার লিপ দ্বারা পরিবেষ্টিত থাকবে। হলো? আচ্ছা, নেক্সট মনে করো আমাদের মুখের ভেতরকার যে একদম অংশটা, সেই মুখের ভেতরকার অংশটাকে আমরা বলে থাকবো হচ্ছে মুখবিবর। কি বলে থাকবো? মুখবিবর, বা এটাকে বাক্যাল ক্যাভিটি বা বিউকাল ক্যাভিটিও বলে। বাক্যাল ক্যাভিটি বা বিউকাল ক্যাভিটিও বলা হয়ে থাকে। এবং এই মুখবিবরের মধ্যে মূলত তিনটা অংশ আমরা দেখতে পাই। মুখবিবরের মধ্যে, মুখের অন্তর্গত মুখবিবরের মধ্যে আমরা তিনটা অংশ দেখতে পাই। কি কি দেখতে পাই? একটাকে আমরা বলতে পারি তালু, বা যেটাকে আমরা প্যালেট বলি ইংরেজিতে। একটাকে জানো জিহ্বা বা টাং বলছি, আর একটাকে আমরা কি বলে থাকছি? দাঁত, তাই না? এই তিনটা অংশ আমরা দেখতে পাই। ফার্স্টে আমি আসছি তালু নিয়ে। তালুটা কি জিনিস? তালু দেখো, আমরা একদম জিভ দিয়ে মুখের ওপরে বা মুখগহ্বরের ওপরে যদি ঠেকাই, তাহলে আমরা যে শক্ত অংশটা দেখতে পাচ্ছি সেটাকেই আমরা বলে থাকছি তালু। বুঝতে পেরেছো? এবার তালুর সামনের দিকের পোর্শনটা তুমি যদি জিভ দিয়ে ঠেকাও, দেখবে ওটা হচ্ছে শক্ত, আর সেখান থেকে ক্রমশ যখন পেছনের দিকে চলে যাবে, তখন দেখবে সেটা ক্রমশ নরম হতে থাকছে। সামনের দিকের তালুটা সেটা শক্ত তালু,
বা সেটাকে হার্ড প্যালেট বলা হয়ে থাকে, এবং পরের দিকে তালুর যে অংশটা সেটা হচ্ছে তুলনামূলকভাবে নরম হয়ে যায়, হ্যাঁ নরম থাকে, তখন সেটাকে ওই জন্য সফট প্যালেট বলা হয়ে থাকছে। আর মনে রাখবে তালুর একদম শেষ পর্যায়ে গিয়ে আমরা হচ্ছে একটা একটা এরকম টাইপের মাংসল অংশ দেখতে পাই, তাই না? বড় করে আ করবে, আয়নার সামনে বড় করে আ করবে যখন, তখন দেখতে পাবে এরকম একটা মাংসল অংশ তোমরা দেখতে পাবে, এবং সেই অংশটাকে বলা হয়ে থাকে ওভুলা। কি বলা হয়ে থাকে? ওভুলা বলা হচ্ছে। কেমন? আচ্ছা, নেক্সট আমি আসছি ধরো জিহ্বা নিয়ে আসছি। তাহলে জিহ্বার ক্ষেত্রে কি হলো, জিহ্বা আমাদের একদম মুখগহ্বরের মেঝেতে যে পোর্শনটা থাকে, যে মাংসল অংশটা থাকে, যার মাধ্যমে আমরা কথা বলি, এবং যেটা কি করে না খাদ্যবস্তুর গলদকরণে বা খাদ্যবস্তুকে গলাতে সাহায্য করবে, এবং বিভিন্ন উৎসেচকের সাহায্যে খাদ্যবস্তুটাকে মিক্সড আপ হতে সাহায্য করবে, তাকে আমরা বলে থাকবো জিহ্বা। কেমন? জিহ্বার মধ্যে মনে রাখবে অনেকগুলো নার্ভ এন্ডিংস থাকে, বালবাস নার্ভ এন্ডিংস থাকে, যেগুলোকে আমরা মূলত স্বাদকোরক বা টেস্ট বাড বলে থাকি, বলে থাকি। মনে রাখবে জিহ্বাটাকে যদি আমরা পেছনের দিকে উল্টালে দেখা যাবে একটা পাতলা পর্দার মতো অংশ সেটাকে ক্রমশ নিচের তালুর সাথে যুক্ত করে রেখেছে। সেই পাতলা পোর্শনটাকে বা সেই যে চামড়ার অংশটাকে আমরা বলে থাকি মূলত লিঙ্গুয়াল ফ্রেনুলাম। কি বলে থাকি? লিঙ্গুয়াল ফ্রেনুলাম। মনে রাখবে এই জিহ্বার উপরের দিকে আমরা বেশ কিছু ছোট বড় অভিক্ষেপ দেখতে পাই, বেশ কিছু ছোট বড় প্রজেকশনস দেখতে পাই, যে প্রজেকশনসগুলোকে আমরা বলে থাকি ন্যাচারালি প্যাপিলি, এবং সেই প্যাপিলি স্তরের মধ্যেই আমরা বিভিন্ন যে স্বাদকোরক, সেই স্বাদকোরকগুলোকে কিন্তু দেখতে পাই। এবং মনে রাখবে জিহ্বার এক একটা পোর্শন এক এক রকম স্বাদ গ্রহণ করে। এটা যদি মনে করো যে জিহ্বার ছবিটা হয়, তাহলে জিহ্বার একদম সামনের দিকটা হচ্ছে মিষ্টি স্বাদ গ্রহণ করে, এবং তোমার হচ্ছে একদম পেছনের দিকটা হচ্ছে তিক্ত স্বাদ বা তিতা স্বাদ গ্রহণ করে, বা স্বাদ হচ্ছে অনুভূতিতে সাহায্য করে। আর দুপাশে ক্রমশ হচ্ছে তোমরা দেখতে পাবে ওখানে কষাটে এবং এদিক থেকে লবণাক্ত এরকম ধরনের স্বাদগুলো আমরা পাবো। অর্থাৎ আমরা যা কিছু মিষ্টি জিনিসটার স্বাদ পাচ্ছি সেটা একদম অগ্রভাগ, যেটা হচ্ছে আমাদের তোমাদের তিতা জিনিসটার স্বাদ পাচ্ছ, নিম পাতা খেলে যে তিতা স্বাদটা, সেটা হচ্ছে একদম পেছনের অবস্থিত স্বাদকোরকের জন্য আমরা পাচ্ছি, আর দুই পাশে যথাক্রমে আমরা কষাটে এবং লবণাক্ত স্বাদটা পেয়ে থাকছি। বুঝতে পেরেছো? তাহলে এটা গেল হচ্ছে তোমাদের মানে আমাদের সবারই জিহ্বা। হ্যাঁ, জিহ্বা কি করছে আবারও বলছি, এটা কথা বলতে সাহায্য করবে। মেনলি কিছু কিছু বর্ণ দেখবে, যে বর্ণগুলো আমরা জিহ্বা ছাড়া উচ্চারণ হয়তো ঠিকঠাক মতো ভাবে করতে পারবো না, তো কাজেই বুঝতেই পারছো যে এটা কথা বলতে সাহায্য করবে। আবার ধরো যখন আমরা খাদ্যবস্তুটাকে খুব ভালো মতো ভাবে খাচ্ছি এবং সেটাকে দাঁতের উপস্থিতিতে চিবোচ্ছি, এবং তখন কি করছে আমাদের মুখগহ্বরে বিভিন্ন লালা গ্রন্থি থেকে অসংখ্য লালারস মিশ্রিত হচ্ছে, সেই লালারসের সাথে খাদ্যবস্তুটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছে। কি করছে না মিশিয়ে দিচ্ছে। তাহলে এটা করতে সাহায্য করছে কে? নাই জিহ্বা। বুঝতে পেরেছো? এবার নেক্সট আমি আসছি আমাদের মুখবিবরের তৃতীয় এবং গুরুত্বপূর্ণ অংশ, যেটাকে আমরা দাঁত বলে থাকছি, তাই না? দাঁত বলে থাকছি। মনে রাখবে মানুষের দাঁত হচ্ছে, দাঁতের সাথে তিন ধরনের টার্ম রিলেটেড থাকে। কি কি তিন ধরনের টার্ম? একটাকে আমরা বলে থাকি ডাইফিডোন্ট দাঁত, একটা হচ্ছে থেকোডোন্ট, আর একটাকে হচ্ছে আমরা হেটেরোডোন্ট বা হেটারোডোন্ট ডেন্টিশন আমরা বলতে পারি। কি কি বললাম? একটা হচ্ছে ডাইফিডোন্ট, একটা হচ্ছে থেকোডোন্ট, আর একটা হচ্ছে হেটেরোডোন্ট ডেন্টিশন। ডাই কথার অর্থ হচ্ছে দুই, অর্থাৎ আমাদের যে দাঁত, সেই দাঁতটা হচ্ছে মূলত দুভাবে ওঠে। একটাকে আমরা বলে থাকি দুধের দাঁত, আরেকটাকে আমরা যেটা শিশুদের ক্ষেত্রে হয়, আর আরেকটা যেটা হচ্ছে পরিণত দাঁত। হ্যাঁ, মোটামুটি মনে রাখবে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে আমাদের যে সবকটা দাঁত, সেই সবকটা দাঁত কিন্তু গজিয়ে যায়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তোমাদের হচ্ছে একটা ফর্মুলা পড়ে, মানে দন্ত সংকেতটা আছে, সেই দন্ত সংকেতটা কিরকম মনে রাখবে। ধরো আমি এখানে বলছি, এটা হচ্ছে মনে করো আমাদের উপরের পাটির দাঁত, আর এটা মনে করো হচ্ছে আমাদের নিচের পাটির সবগুলো দাঁত। ঠিক আছে? তোমরা খুব ভালো মতো ভাবেই জানো যে আমাদের মোট দাঁতের সংখ্যা পরিণত অবস্থায় 32টা থাকে, তাই কি না? এবার এইটাকে হচ্ছে আমি এই 4 ভাগে ভাগ করে দিলাম। এখানে একটা ভাগ, এখানকার একটা ভাগ, এখানকার একটা ভাগ, এখানকার একটা ভাগ, মানে যা আছে এদিকে ইকুয়ালি অ্যামাউন্টে রয়েছে। ঠিক আছে? মানে এখানে যদি দুটো থাকে, এখানেও দুটো, এখানেও দুটো, এখানে দুটো। অ্যাকচুয়ালি দুটো থাকে না। যখন 32টাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাবো? 4 8 32, তার মানে 8টা। তার মানে এক একটা এন্ডের মধ্যে বা এক একটা ভাগের মধ্যে এই 8টা এরকম দাঁতগুলো থাকছে, তাই কি না? তাহলে এবার দেখো, এই যে ডেন্টিশনটাকে যদি এবার আমি এখানে এক্সপ্লেন করি, তাহলে কি হয় মনে রাখবে, আমাদের সামনের দিকের যে দুটো দাঁত থাকে, মেইনলি দুটো দাঁত থাকে, সেই দুটো দাঁতকে, মানে একটা সাইডের কথা বলছি, হ্যাঁ এই একটা সাইডের কথা বলছি, একটা সাইডের সামনের দিকে যে দুটো দাঁত থাকে, সেই দুটো দাঁতকে আমরা বলে থাকি ইনসাইজার। কি বলে থাকি? ইনসাইজার। তাহলে ফার্স্টে আমি লিখলাম এখানে ইনসাইজার আই, হ্যাঁ,
তারপরে থাকে যেটা হচ্ছে তীক্ষ্ণ দাঁত থাকে, যে তীক্ষ্ণ দাঁতটার মাধ্যমে আমরা খাদ্যবস্তুটাকে মূলত টিয়ারিং করি বা হচ্ছে ছিঁড়ে খাই, সেটাকে আমরা বলে থাকি ক্যানাইন দাঁত। তারপরের দিকে দাঁতটা যেটাকে আমরা বলে থাকি প্রিমোলার দাঁত, আর তারপরের দিকে যে দাঁতটা সেই দাঁতটাকে আমরা বলে থাকছি মোলার দাঁত। হ্যাঁ, মনে রাখবি একটা সাইডের হাফ দিকে ইনসাইজার থাকে কটা করে, দুটো করে, তাই জন্য এখানে 2/2, মানে উপরে দুটা নিচে দুটা, তাই জন্য 2/2। তারপরে দিক থেকে ক্যানাইন থাকে হচ্ছে একটা নিচে একটা, তাহলে হচ্ছে এখানে একটা এখানে একটা 1/1। এবার প্রিমোলার থাকবে মনে রাখবি দুটো, আর এই থেকে দুটো, আর মোলার থাকবে হচ্ছে 3/3। তাহলে ওভারঅল যে দত্ত সংকেতটা হলো, তাহলে I 2/2, C 1/1, PM 2/2, M 3/3। তাহলে এবার একটা সাইডে তুমি যোগ করো, ইনসাইজের 2, ক্যানাইন 3, প্রিমোলার 2 5, আর দিক থেকে মোলারের সাথে যদি মানে মোলারটা যদি আমরা যোগ করি তাহলে 3 হয়ে গেল। তাহলে সব মিলে দাঁড়াচ্ছে কত, 8। ঠিক আছে, তাহলে একটা সাইডে 8টা, এরকম ভাবে এখানেও 8টা, এখানেও 8টা, এখানেও 8টা। তাহলে মোট কটা হলো না, এদিক থেকে আমাদের 32টা দাঁত কভার হলো। তাহলে মোট আমাদের কটা দাঁত থাকছে না, 32টা দাঁত কিন্তু থাকছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার নেক্সট দেখো, এটাই আমরা যদি শিশুদের ক্ষেত্রে বলি, মানে শিশুদের ক্ষেত্রে যদি বলি বা আমাদের দুধের দাঁতের ক্ষেত্রে যদি বলি, তাহলে সেক্ষেত্রে ইনসাইজার থাকবে ওই একই রকম ভাবে 2/2, ক্যানাইন থাকবে সেই একই রকম ভাবে 1/1। হ্যাঁ, এবং প্রিমোলার দাঁত তখন প্রেজেন্ট থাকবে না, তাই জন্য ওটা 0/0, আর তখন মোলার টিপ থাকবে দুটো করে, তাই জন্য 2/2 হলো। তাই জন্য এখানে দেখো উপরের দিকে কত হচ্ছে, 2 আর 3, 3 আর 2 5টা, তাহলে 5টা, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, তাহলে মোট কটা হচ্ছে না 20টা হচ্ছে। তাহলে শিশু অবস্থায় অর্থাৎ শিশু যখন মানে আমরা দুধের দাঁত যেটা বলি, সেই দুধের দাঁত মূলত আমাদের কটা থাকবে হচ্ছে তোমাদের মানে আমাদের থাকবে হচ্ছে নরমালি 20টা। ওকে, আর মনে রাখবে 18 থেকে 25 বছরের মধ্যে মোটামুটি ভাবে সমস্ত দাঁত ঠিকঠাক মতো ভাবে গজিয়ে যায়। হ্যালো, আচ্ছা, এবার নেক্সট দেখো আমাদের যে আমি ডাইফিডনটা বললাম, এবার আমি আসি হেটেরোডন। আমাদের না দাঁতের সাইজগুলো বা দাঁতের যে শেপগুলো সেগুলো বিভিন্ন রকমের হয়। ইনসাইজারের শেপ একরকম, ক্যানাইনের শেপটা যেমন হচ্ছে একটু সুচালো টাইপের, হ্যাঁ, প্রিমোলার মোলারের দিকে যেমন মাঝখানে একটু বেশি ভাঁজ খাওয়ানো থাকে। ঠিক আছে, এরকম ভাবে তো যেহেতু এক একটা শেপ এক এক রকম হচ্ছে, তাই জন্য সেই ধরনের ডেন্টিশনটাকে আমরা বলে থাকছি হেটেরোডন ডেন্টিশন। ওকে, এবার মনে রাখবে তুমি আমরা দাঁতটা উপর থেকে যে পরিমাণটা দেখতে পাচ্ছি না, দাঁতটা তুমি উপরে যতখানি দেখতে পাও, আয়নার সামনে দাঁড়ালে দাঁতটা যতখানি তোমাদের চোখের আসছে, তার থেকেও মনে রাখবে নিচে অনেকটাই কিন্তু দাঁতের অংশ থাকে। হ্যাঁ, তো ওই জন্য আমি একটু দাঁতের স্ট্রাকচারটাও তোমাদেরকে এখানে বলে দিয়েছি। দাঁতের স্ট্রাকচারটা দেখো, দাঁতের হচ্ছে উপরের দিক থেকে মানে উপরের দিকের এইটুকু পোর্শনটা তোমরা দেখতে পাও, এইটুকু পোর্শনটা হচ্ছে আমরা দাঁতের মূলত দেখতে পাই। এই উপরের পোর্শনটাকে আমরা ক্রাউন বলে থাকি। কি বলে থাকি? ক্রাউন বলে থাকি, দাঁতের ক্রাউন বলে থাকি। এইটুকু অঞ্চলটাকে আমরা নেক বা গ্রীবা বলে থাকি, আর এইটুকু জায়গাটাকে আমরা রুট বলে থাকছি। কি বলে থাকছি? রুট বলে থাকছি। হ্যাঁ, আর মনে রাখবে এই জায়গাটার মধ্যে ক্রাউনের এই জায়গাটার অংশটা হচ্ছে ডেন্টিন দ্বারা তৈরি, আর এই উপরের দিকের যে অংশটা এটা হচ্ছে সবচেয়ে হার্ডেস্ট কভারিং অফ দ্য টিথ। ইভেন মানে গোটা বডির মধ্যে সবচেয়ে হার্ডেস্ট কভারিং, যেটাকে আমরা বলে থাকছি এনামেলের লেয়ার। হ্যাঁ, এনামেলের লেয়ার। এই জন্য তুমি যখন মাংসগুলো খাচ্ছ, মাংসের সময় হাড়টা যখন চিবোচ্ছ, তখন সেই হাড়টাকে একদম মাস্টিকেট করে খেতে পারছো। মানে বুঝতেই পারছো, ইমাজিন করতেই পারছো একটা হাড়কে ভেঙে দিচ্ছে, তার মানে কতটা পরিমাণে এই দাঁতের শক্তি ধরে, তাই কি না? দাঁত শক্তি ধরে। আর এই দাঁতের একদম মাঝখান বরাবর এই জায়গাটার মধ্যে যে অংশটা, এটাকে আমরা পাল্প ক্যাভিটি বলে থাকি। পাল্প ক্যাভিটি, আর পাল্প ক্যাভিটি এই নিচের দিকে এটা হচ্ছে পাল্প রুট আমরা বলতে পারি। হ্যাঁ, এবং এই জায়গা দিয়ে এই জায়গাটা দিয়ে বিভিন্ন ধরো যে ব্লাড ভেসেলস বা এদিক থেকে হচ্ছে নার্ভ এন্ডিংস গুলো এই জায়গার মধ্যে দিয়ে থাকে। ওই জন্য মনে রাখবে, যখন আলটিমেটলি দাঁতের পেইন হয় না, এইসব অঞ্চলগুলোতে পেইন হয়, তখন ম্যাক্সিমাম ব্যথা। কারোর যদি দাঁতের ব্যথা হয়, মানে তার যে কি পরিমাণ যন্ত্রণা, একদিন 2 দিন এরকম ভাবে কেটে যায়। ঠিক আছে, আমি আশা করছি যে বাড়িতে হয়তো তোমাদের কারোর না কারোর কোনো না কোনো সময় নিশ্চয়ই এরকম দাঁত ব্যথা হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেই জন্যই গোটা ঘটনাটা ঘটে। তাহলে বোঝা গেল আশা করছি। তাহলে এই যে যেহেতু চোয়ালের এটা অনেকটাই গভীরে প্রথিত থাকছে এই দাঁতটা, তাই জন্য এই ধরনের ডেন্টিশনটাকে আমরা বলে থাকছি থেকোডন ডেন্টিশন আমরা বলছি। হলো, তাহলে এই নিয়ে গেল আমাদের হচ্ছে মুখবিবরের অংশ। তাহলে মুখবিবরের মধ্যে যেটা তালু, জিহ্বা আর দাঁত, এই তিনটে জিনিস আমি এক্সপ্লেন করে দিলাম তোমাদেরকে। এবার আমি পরবর্তীতে আসছি যেটা হচ্ছে গলবিল। মনে রাখবে, মুখবিবরের পরে গলবিল থাকে এবং তারপরে গ্রাসনালী। অর্থাৎ গ্রাসনালী আর মুখবিবরের সংযোগস্থলে যে সূক্ষ্ম অংশটা আমরা দেখতে পাই, সূক্ষ্ম অংশ বলবো না, যে খানিকটা পোর্শন আমরা দেখতে পাই, যেটা সম্ভবত এই 5 থেকে 6 ইঞ্চির মতো এরকম জিনিসটা হবে। 5 থেকে ম্যাক্সিমাম 6 ইঞ্চির মতো এই পোর্শনটা হবে। তো এই জায়গাটাকে আমরা বলে থাকি মূলত তোমার না গলবিল। ঠিক আছে, এই গলবিলের মনে রাখবে, গলবিল বা ইংরেজিতে বললে এটাকে ফ্যারিংস বলা হয়।
এই গলবিলের মূলত মূলত তিনটে পোর্শন থাকবে, একটাকে আমরা বলে থাকি নাসা গলবিল, একটাকে আমরা বলে থাকি মুখ গলবিল, আর একটাকে বলে থাকি স্বরগলবিল। ঠিক আছে, নাসা গলবিল, মুখ গলবিল, আর একটাকে বলছি আমরা স্বরগলবিল। নাসা গলবিল যেটা হচ্ছে নাসা গহ্বরের সাথে মানে সংলগ্ন অবস্থায় থাকবে সেটা হচ্ছে নাসা গলবিল, যেটা হচ্ছে মুখবিবরের সংলগ্ন অবস্থায় থাকবে সেটা হচ্ছে আমরা মুখ গলবিল, আর যেটা স্বরযন্ত্র বা ল্যারিংসের সংযোগস্থল মানে সংলগ্ন জায়গায় অবস্থান করবে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে স্বরগলবিল, মনে রাখবে গলবিলের যে নাসিকা কলা এবং সাধারণত মুখবিবর একসাথে মিলিতভাবে একটা রিং লাইক স্ট্রাকচার গঠন করে, যে রিং লাইক স্ট্রাকচারটাকে আমরা বলে থাকি ওয়ালডেয়ার রিং। কি বলে থাকি? ওয়ালডেয়ার রিং বলে থাকছি। এবং সেই ওয়ালডেয়ার রিং এরই একটা অংশ হচ্ছে টনসিল। ওই যে বলে না যে টনসিলের অসংখ্য যদি প্রদাহ হয় মাঝে মাঝে গলাটা ফুলে যায়, তখন সেটাকে আমরা টনসিলাইটিস বলে থাকি। হ্যাঁ, কখনো কখনো শিশুদের ক্ষেত্রে টনসিলটা বাদ দেওয়াও যেতে পারে। হ্যাঁ, টনসিলেক্টমি আমরা তখন সেটাকে বলে থাকি। তো মনে রাখবে ওইখানেই টনসিলটা থাকে, অ্যাকচুয়ালি ওয়ালডেয়ার রিং এর অংশ হিসাবে টনসিলটা অবস্থান করছে। হলো, এই গলবিল কিচ্ছুই না, জাস্ট মুখবিবর থেকে খাদ্যটাকে গ্রাসনালীর দিকে পাস করতে সাহায্য করছে। কেমন? আচ্ছা, মনে রাখবে এরপরে হচ্ছে গলবিলের যেটা পরবর্তী অংশ, যেটা নলাকার অংশ, ক্রমশ একদম হচ্ছে নিচ পর্যন্ত চলে গেছে। মানে এই যে এখান থেকে শুরু করে দেখো একদম নিচ পর্যন্ত যে পোর্শনটা ক্রমশ চলে গেছে, এই নিচ পর্যন্ত পোর্শনটাকে আমরা বলে থাকি হচ্ছে গ্রাসনালী। এই পোর্শনটাকে আমরা বলে থাকি হচ্ছে গ্রাসনালী। তার মানে এইটুকু জায়গার মধ্যে যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে আমাদের টোটালটাই গেল কি মুখবিবরের অংশ। এই বাইরের দিকের যে পোর্শনটা এটা মুখচিত্রের অংশ, আর এখান থেকে এইটুকু পোর্শনটা ধরো গলবিলের অংশ। তাহলে পরবর্তী এখান থেকে শুরু করে একদম পাকস্থলী পর্যন্ত এই যে দীর্ঘ 10 থেকে 12 সেন্টিমিটার, 10 থেকে 12 মানে প্রায় 12 ইঞ্চির মতো, 10 থেকে 12 ইঞ্চির মতো দীর্ঘ যে এই পোর্শনটাকে আমরা বলে থাকছি তাহলে কি না গ্রাসনালী। হলো? আচ্ছা, মনে রাখবে গ্রাসনালী হচ্ছে ক্রমসংকোচন মানে এই যে এরকম ভাবে এই হচ্ছে, এইভাবে এরকম হচ্ছে। এই ক্রমসংকোচনটাকে আমরা বলে থাকি পেরিস্টলটিক মুভমেন্ট। কি বলে থাকি? পেরিস্টলটিক মুভমেন্ট। এই পেরিস্টলটিক মুভমেন্টের মাধ্যমে খাবারটা কি হয় ক্রমশ উপর থেকে নিচের দিকে নেমে আসে। উপর থেকে নিচের দিকে বলতে ক্রমশ এই পাকস্থলীর দিকে নেমে আসে। হলো? তাহলে আমাদের পরবর্তী পোর্শন কি? পরবর্তী পোর্শন অবভিয়াসলি পাকস্থলী। হ্যাঁ, আচ্ছা দেখে রাখবে পাকস্থলী হচ্ছে সাধারণত এই যে পোর্শনটা, এই যে আমি বলছি এইখান থেকে শুরু করে এতখানি পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে পাকস্থলী। এই পোর্শনটা পাকস্থলী। অর্থাৎ আমরা যদি বলি তাহলে এই গ্রাসনালীর শেষ অংশ থেকে, গ্রাসনালীর শেষ থেকে শুরু করে ডিওডিনাম মানে এটা হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ, এই ডিওডিনামের আগ পর্যন্ত যে আকৃতির সংগঠনটা আমরা দেখতে পাচ্ছি, এই সংগঠনটাকে আমরা বলে থাকি এটাকে পাকস্থলী। পাকস্থলীর এখানে আমরা দুটো কার্ভেচার দেখতে পাচ্ছি, এখানে একটা কার্ভেচার আবার এখানে একটা কার্ভেচার। এই কার্ভেচারটাকে আমরা বলে থাকি লেসার কার্ভেচার, আর এই জায়গাটাকে বলে থাকি হচ্ছে আমরা গ্রেটার কার্ভেচার। হলো? এবং মনে রাখবে এই পাকস্থলীর মূলত চারটা অংশ থাকে। কি কি চারটা অংশ থাকে? একটাকে আমরা বলতে পারি হচ্ছে হৃদ পাকস্থলী, একটাকে বলে থাকি ফান্ডাস, একটাকে বলে থাকি বডি বা দেহ, আর একটা হচ্ছে প্রণালিকা পাকস্থলী। তার মানে হিসাব মতো এইটুকু অংশটাকে হচ্ছে আমরা হৃদ পাকস্থলী বলছি, তারপরে উপরের দিকের অংশটাকে আমরা ফান্ডাস বলছি, তারপরের অংশটা হচ্ছে আমাদের বডি, আর তারপরে পরের দিকের যে অংশটা থাকবে সেই অংশটাকে হচ্ছে আমরা প্রণালিকা পাকস্থলী বলে থাকছি। মনে রাখবে এই পাকস্থলী, আচ্ছা যখন গ্রন্থিগুলো নিয়ে আমি বলবো তখন পাকস্থলীর অন্তর্গাত্রে অবস্থানরত বিভিন্ন গ্রন্থিগুলো নিয়ে আমি আলোচনা করব। মনে রাখবে আমাদের মুখবিবরের মধ্যে না বেসিক্যালি যে খাদ্যের পরিপাকটা হয় সেই পরিপাকটা হচ্ছে সাধারণত শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্যের পরিপাক। শর্করা জাতীয় খাদ্যের পরিপাক বলতে তুমি শুধুমাত্র ভাতটাই হচ্ছে তোমার মুখের মধ্যে কিছুটা পরিপাক হবে। হ্যাঁ, ভাতের পরিপাকটা মুখের মধ্যে কিছুটা হবে, মানে সেটা শর্করা জাতীয় খাদ্য, তাই জন্য ওটার পরিপাক হবে। কিন্তু তুমি একটা মাংস নিয়ে সারাদিন মুখের মধ্যে চাপাতে থাকো, দেখো ওটা কিন্তু কোনো রকমের ডাইজেশন হবে না। আবার যদি তুমি একটা তেল বলতে হচ্ছে মাংসের তেল, সেই মাংসের তেল মানে ফ্যাট থাকছে তার মধ্যে, সেটাকেও যদি হচ্ছে মুখের মধ্যে নিয়ে ক্রমশ চাপাতে থাকো, দেখবে সাধারণত সেখানে কোনো কাজ দিচ্ছে না। কেন? কারণ আমাদের মুখগহ্বরের মধ্যে যে লালা গ্রন্থিটা রয়েছে সেই লালা গ্রন্থি বিভিন্ন উৎসেচক ক্ষরণ করে তো, এবং সেই উৎসেচকের মধ্যে কোনোটাই প্রোটিন ভঙ্গকারী বা ফ্যাট ভঙ্গকারী উৎসেচক থাকে না। দ্যাটস ওয়াই ওরা প্রোটিন জাতীয় খাদ্য বা ফ্যাট জাতীয় খাদ্যের ডাইজেশনটা আমাদের মুখগহ্বরের মধ্যে বা মুখবিবরের মধ্যে কোনোদিনও সাধিত হয় না বা সম্পাদিত হয় না। আচ্ছা, ঠিক তেমনি পাকস্থলীর মধ্যে আমাদের প্রোটিন জাতীয় খাদ্য এবং ফ্যাট জাতীয় খাদ্যের ডাইজেশনটা হয়, কারণ এগুলোকে ব্রেকডাউন করার জন্য যে সমস্ত এনজাইমগুলো দেয় সেই এনজাইমগুলো এখানে সাফিসিয়েন্ট পরিমাণে রয়েছে, তাই জন্য এরা সেই ডাইজেশনটা করতে পারে, প্রোটিন আর ফ্যাট জাতীয় খাদ্যের ডাইজেশনটা করতে পারে, বাট নট কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের ডাইজেশনটা সাধারণত এই পাকস্থলীর মধ্যে কখনোই সম্পাদিত হয় না। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের মূলত পাকস্থলী সংক্রান্ত।
এবার পাকস্থলীর পরে যে আমাদের অংশটা আসছে নামে ক্ষুদ্রান্ত, কিন্তু এটা কিন্তু হচ্ছে যথেষ্টই বড় একটা সংগঠন, ঠিক আছে, মানে অন্ত্র আসছে, অন্ত্রের মধ্যে ক্ষুদ্রান্ত, আবার এদিক থেকে বৃহদান্ত্র। দেখো ভালো করে, একদম এইখান থেকে স্টার্ট হয়েছে, এইখান থেকে স্টার্ট করে ক্রমশ নিচের দিকে পেঁচিয়ে গিয়ে এইখানে যে সবুজ রঙের সংগঠনটাও যে দেখছো, এই যে গোটাটা ঘুরে গেছে, এই গোটা স্ট্রাকচারটাকে আমরা বলে থাকছি কি না ক্ষুদ্রান্ত। আর বাইরের দিকের এই যে স্ট্রাকচারটা আপাত দৃষ্টিতে যেটাকে বড় মনে হচ্ছে সেটা কিন্তু বৃহদান্ত্র, ঠিক আছে। কিন্তু মনে রাখবে ক্ষুদ্রান্ত মানে বৃহদান্ত্র চাইতে ক্ষুদ্রান্তই কিন্তু দৈর্ঘ্যে বেশি বড়। যদি আমরা ক্ষুদ্রান্তের ওভারঅল লেন্থ ধরি, তাহলে এটা হচ্ছে প্রায় 6 থেকে 7 মিটার, মানে এলিমেন্টারি ক্যানালের সবচেয়ে বৃহৎ যে দৈর্ঘ্যটা যে কন্টেইন করছে সেটাই কিন্তু মনে রাখবে ক্ষুদ্রান্ত, সেটাই ক্ষুদ্রান্ত, ঠিক আছে। আচ্ছা, ক্ষুদ্রান্তে 3টে অংশ থাকবে। ক্ষুদ্রান্তের ক্ষেত্রে আমরা 3টে অংশ দেখতে পাবো। কি কি 3টে অংশ? একটাকে হচ্ছে আমরা বলে থাকি ডিওডিনাম, একটাকে আমরা বলতে পারি হচ্ছে জেজুনাম, আরেকটাকে আমরা বলে থাকি হচ্ছে ইলিয়াম বলে থাকছি, ঠিক আছে। ডিওডিনাম বলতে একদম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ইউ আকৃতির মতো সংগঠন, এটাকে আমরা ডিওডিনাম বলে থাকছি। আর তারপরে এই জায়গাটার মধ্যে কিছুটা সংগঠন আমরা দেখতে পাই, সেটাকে হচ্ছে আমরা জেজুনাম বলে থাকি। আর শেষের যে অংশটা, সেই অংশটুকুটাকে হচ্ছে আমরা ইলিয়াম বলে থাকছি। বুঝতে পেরেছো? মনে রাখবে ডিওডিনাম সাধারণত 25 সেন্টিমিটার দীর্ঘ হয়, আর যেটা জেজুনাম, সেই জেজুনামটা হচ্ছে সাধারণত 2.5 মিটার দীর্ঘ হচ্ছে, মানে এখানে পেঁচিয়ে সেটা অবস্থান করছে। আর পরবর্তীতে যে ইলিয়ামটা গিয়ে ক্রমশ বৃহদান্ত্রের সাথে সকল কানেক্টেড থাকছে, তখন সেটা মূলত 3.5 মিটার কন্টেইন করছে। তাহলে এখানে 25 সেন্টিমিটার, এটা 2.5 মিটার, আর হচ্ছে 3.5 মিটার। এই নিয়ে মোটামুটি হচ্ছে ক্ষুদ্রান্ত গঠিত। মনে রাখবে ক্ষুদ্রান্তের প্রাচীরটাকে যদি আমরা ভালো করে মাইক্রোস্কোপের তলায় পর্যবেক্ষণ করি এবং এর সেকশন করলে দেখা যাবে যে সেখানে আঙ্গুলের মতো, ক্ষুদ্রান্তের প্রাচীরে আঙ্গুলের মতো কিছু প্রবর্ধক বর্তমান, এরকম আঙ্গুলের মতো কিছু প্রবর্ধক বর্তমান। এই আঙ্গুলের মতো প্রবর্ধক গুলোকে আমরা বলে থাকছি ভিলাই। কি বলে থাকছি? ভিলাই বা মাইক্রোভিলি বলে থাকছি। হলো। এবার এই ভিলাইয়ের ঠিক মাঝখান দিয়ে ভিলাইয়ের একদম ঠিক মাঝখান দিয়ে এখানে হচ্ছে একটা লসিকা বাহু চলে যায়। লসিকা বাহুগুলো এদিক দিয়ে অতিক্রম করে, ঠিক আছে। তো এই লসিকা বাহুগুলোকে আমরা বলে থাকি ল্যাকটিয়াল বা পয়স্বিনী। কি বলে থাকি এগুলোকে আমরা? ল্যাকটিয়াল বা পয়স্বিনী। এবং এর সারাউন্ডিংসে মানে হচ্ছে একে বেষ্টন করে, ল্যাকটিয়াল বা পয়স্বিনী গুলোকে বেষ্টন করে, মানে এদিক দিয়ে, মানে ধরো এখানে আমি আবার জুম করে দেখাচ্ছি এটাকে বড় করে। এটা ধরো যদি হচ্ছে ভিলাইটা হয়, তাহলে ভিলাইয়ের মধ্যে এখানে যে হচ্ছে লসিকা বাহুটা, ভিলাইয়ের মধ্যে একদম মাঝখানে থাকছে হচ্ছে এখানে লসিকা বাহু, এবং এই লসিকা বাহুকে বেষ্টন করে সাধারণত বিভিন্ন রক্তজালগুচ্ছ এরকম ভাবে অবস্থান করছে। রক্তজালগুচ্ছ এখানে অবস্থান করছে, হ্যাঁ, অবস্থান করছে। মনে রাখবে এই জায়গাটার মধ্যে মেইনলি খাদ্যের কিন্তু শোষণটা ঘটে, নট শোষণ। এখানে হচ্ছে খাদ্যের শোষণটা ঘটে। শোষণ কথার অর্থ হচ্ছে অ্যাবজর্পশন। যে খাবারটা হচ্ছে একদম এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে এসে ক্রমশ হচ্ছে ইলিয়ামের মধ্যেই থাকবে, এবং সেখানে আলটিমেটলি শোষণটা হবে, মানে খাবারটা ধীরে ধীরে রক্তস্রোতের মধ্যে চলে যাবে। খাবারটা ধীরে ধীরে কোথায় চলে যাবে? না রক্তস্রোতের মধ্যে চলে যাবে। কেমন? রক্তস্রোতের মধ্যে চলে যাচ্ছে। তাহলে এবার এই যে এখানে মাঝখানে যে লসিকা বাহুটা অবস্থান করছে, সেই লসিকা বাহুর একটা নাম রয়েছে, এটাকে আমরা হচ্ছে ল্যাকটিয়াল বা পয়স্বিনী বলে থাকি। ল্যাকটিয়াল বা পয়স্বিনী কিন্তু বলে থাকছি। হলো? আচ্ছা, তাহলে এই গেল সাধারণত ক্ষুদ্রান্ত, এবং ক্ষুদ্রান্তের পরবর্তীতে যে পার্টটা থাকবে, সেই পার্টটাকে হচ্ছে আমরা কি বলে থাকবো? বৃহদান্ত্র। সেই পার্টটাকে আমরা কি বলে থাকবো? বৃহদান্ত্র। এবার বৃহদান্ত্রের ক্ষেত্রে না আমাদের আবার 4টা অংশ থাকে। কি কি 4টা অংশ? একদিকে প্রথম যে অংশটা, সেটাকে হচ্ছে আমরা বলে থাকি বালজিং অংশ, মানে স্থিতকায় অংশ, সেটাকে আমরা বলে থাকি সিকাম। তারপরে এইখান থেকে শুরু করে একদম এরকম হয়ে এতখানি পর্যন্ত এই যে সংগঠনটাকে, এটাকে হচ্ছে আমরা বলে থাকি কোলন। কি বলে থাকি? কোলন, ঠিক আছে। সিকাম, কোলন। তারপর হচ্ছে এদিক থেকে এটাকে আমরা বলে থাকি মলাশয়, আর এদিক থেকে এটাকে আমরা বলে থাকি পাইপ, হ্যাঁ, পাইপ বা এনাস, হ্যাঁ। এই অংশগুলো আমাদের মূলত অবস্থান করছে, ঠিক আছে। মনে রাখো ফার্স্ট হচ্ছে এই যে সিকাম মানে হচ্ছে ইলিয়ামটা যেই পোরশন, বৃহদান্ত্রের যেই পোরশনের সাথে সংযুক্ত হয়, সেখানে একটা স্থিতকায় সংগঠন তৈরি করে, সেটাকে আমরা সিকাম বলবো। আর সিকামের সাথে একটা মানে বৃহদান্ত্রের একটা ক্ষুদ্রতম অংশ যুক্ত থাকে, যেই অংশটা সাধারণত ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স নামে পরিচিত। মনে রাখবে এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স মানবদেহের ক্ষেত্রে একটা নিষ্ক্রিয় অঙ্গ। মানে এটার সেরকম ভাবে কোনো কাজ নেই, ঠিক আছে। পূর্বপুরুষে হয়তো কোনো একটা টাইমে সেটা অ্যাক্টিভেট ছিল, কিন্তু সাধারণত কালক্রমে ইভলিউশন ধরুন সেটা কোনো কাজ না হতে হতে ধীরে ধীরে অবলুপ্ত হয়ে গেছে, সেটাকেই আমরা বলে থাকি নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে এক্ষেত্রে আমাদের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সটা যেটা থাকে, সেটা প্রকৃতপক্ষে একটা নিষ্ক্রিয় অঙ্গ।
তারপরে এইখান থেকে শুরু করে একদম এতখানি পর্যন্ত যে স্ট্রাকচারটা, এটাকে আমরা কোলন বলছি। এর মধ্যে এই কোলনটা দেখো ক্রমশ উপরের দিকে উঠছে, তাই জন্য এটাকে হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। তারপর হচ্ছে এই কোলনটা একটু হচ্ছে ট্রান্সভার্স হতে থাকবে, ট্রান্সভার্স মানে তির্যক ভাবে থাকবে, তাই জন্য এটাকে হচ্ছে ট্রান্সভার্স কোলন। তারপরে এই দিকের যে অংশটা, এটাকে আমরা বলে থাকবো হচ্ছে ডিসেন্ডিং কোলন। আর তারপরে একটু কোলনটা একটু পিছনের দিকে ঘুরে গেছে বা একটু এসের মতো ঘুরে গেছে, তাই জন্য এটাকে আমরা বলে থাকবো সিগময়েড কোলন। আবারও বলছি, এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, তারপরে এই দিক থেকে থাকছে ট্রান্সভার্স কোলন, তারপরে এই দিক থেকে থাকবে হচ্ছে ডিসেন্ডিং কোলন, এবং তারপরে গিয়ে যখন সেটা ঘুরে গেছে তখন সেটাকে আমরা বলে থাকবো সিগময়েড কোলন। কি বলে থাকবো? সিগময়েড কোলন কিন্তু আমরা এটাকে বলে থাকবো। ঠিক আছে? আচ্ছা, মনে রাখবে এই যে বৃহদান্ত্রের মধ্যে কিছুটা পরিমাণে জল আর এই দিক থেকে স্যালাইন ওয়াটার, তাদের হচ্ছে অ্যাবজর্পশনটা হয়, আর বাদ বাকি এই কোলনের মধ্যেই ধীরে ধীরে হচ্ছে মল উৎপন্ন হয়, এবং সেই মল মানে হচ্ছে যেটা আনডাইজেস্টেড রিমেইন। ঠিক আছে? সেই আনডাইজেস্টেড রিমেইনিংটা কি হবে আলটিমেটলি তোমার হচ্ছে এই এসে ক্রমশ হচ্ছে এই মলাশয়ের মধ্যে জমা থাকবে, এবং পরের দিন সাধারণত হচ্ছে আমাদের মল রূপে শরীরের বাইরে বেরিয়ে যাবে। হ্যাঁ, মলের মধ্যে কিন্তু যেমন অপাচ্য অংশও থাকে, অপাচ্য খাদ্যবস্তু থাকে, এবং তার সাথে বেশ কিছু তোমার বর্জ্য পদার্থ আমাদের শরীরের অবস্থান করে। ঠিক আছে? তো কাজেই মল যদি হচ্ছে আমাদের ঠিকঠাক মতো ভাবে ত্যাগ করতে পারি, আমরা প্রত্যেকদিন যদি ঠিকঠাক মতো ভাবে ত্যাগ করতে পারি, তাহলেই মনে রাখবে শরীর কিন্তু যথেষ্ট পরিমাণে সুস্থ, স্বাভাবিক এবং সতেজ থাকবে। ঠিক আছে? তাহলে এটা গেল ডাইজেস্টিভ সিস্টেমের অন্তর্গত যেটা বৃহদান্ত্র, সেই বৃহদান্ত্রের পোর্শনটা। এবার তাহলে আমাদের এতখানি পর্যন্ত হয়ে গেল। তাহলে মুখের আন্ডারে হচ্ছে তোমাদের কি পড়ালাম? মুখচিত্র, মুখবিবর, এবং তারপরে গলবিলের পরে গ্রাসনালী, তারপরে পাকস্থলী, তারপরে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এই জিনিসগুলো আমরা কম বেশি কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে? এবার আমরা যেটা স্ট্রিক্টলি যেখানে ফোকাস করব, তিনটা অংশ, একটা হচ্ছে লালা গ্রন্থি, একটা হচ্ছে যকৃৎ, অগ্ন্যাশয়, পাক গ্রন্থি, আর আন্তিক গ্রন্থি। তাহলে এক এক করে আমাদের আসা যাক এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি কি, এক এক করে এই জিনিসগুলো সম্পর্কে আসা যায়। ঠিক আছে? আচ্ছা, দেখো ফার্স্টে আমি আসছি লালা গ্রন্থি। লালা গ্রন্থি মানে হচ্ছে এটা মুখেরই কাজ, মানে মুখবিবরের মধ্যেই আমাদের অবস্থান করবে লালা গ্রন্থিটা। কোথায় কোথায় থাকবে? আমাদের কর্ণমূলের ওখানে, মানে হচ্ছে কর্ণ দুই কানের একদম নিচের দিকে সাধারণত হচ্ছে এক জোড়া লালা গ্রন্থি থাকবে, মানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে হচ্ছে এক জোড়া। ঠিক আছে? লালা গ্রন্থি থাকবে। সেই লালা গ্রন্থির নাম হচ্ছে প্যারোটিড লালা গ্রন্থি। প্যারোটিড লালা গ্রন্থি, হ্যাঁ, প্যারোটিড লালা গ্রন্থি। তারপরে সাধারণত হচ্ছে আমাদের নিচের চোয়ালের দুই সাইডে অবস্থান করবে, যেটাকে আমরা ম্যান্ডিবুলার লালা গ্রন্থি, সাবম্যান্ডিবুলার লালা গ্রন্থি। আর একদম চোয়ালের মেঝেতে যেটা অবস্থান করবে, সেটাকে হচ্ছে আমরা বলে থাকি সাবলিঙ্গুয়াল। হ্যাঁ, সাবম্যান্ডিবুলার লালা গ্রন্থি, আরেকটা নাম হচ্ছে সাবম্যাক্সিলারি লালা গ্রন্থি। তাহলে কি কি থাকছে? প্যারোটিড, একটা সাবম্যান্ডিবুলার, আর একটা থাকছে কি তোমার সাবলিঙ্গুয়াল। এটা হচ্ছে প্রত্যেকটা এক জোড়া করে থাকছে, তার মানে মোট কটা থাকলো? 3 জোড়া থাকলো। ঠিক আছে? আমার হাতের লেখা যথেষ্টই খারাপ, ঠিক আছে, তাই জন্য তোমরা একটু উদ্ধার করো আর কি বিষয়গুলোকে। এটা বলেছি প্যারোটিড, এটা সাবম্যান্ডিবুলার, আর এবং এটা সাবলিঙ্গুয়াল। কেমন? আচ্ছা, তো কোথায় কোথায় থাকছে সেগুলো বললাম। এবার এদের মেন কাজটা কি? এদের মেন কাজটা হচ্ছে লালারস ক্ষরণ করা। আর মনে রাখবে লালারসের মধ্যে আমাদের যে উৎসেচকটা থাকে, সেই উৎসেচকগুলো মূলত শর্করা জাতীয় খাদ্যের পরিপাকে অংশগ্রহণ করে। আর লালারসের মধ্যে লাইসোজাইম নামক একটা উৎসেচক থাকে, যেটা সাধারণত মনে রাখবে যে ব্যাকটেরিয়া নাশক হিসেবে কিন্তু কাজ করে, ব্যাকটেরিয়া নাশক হিসেবে কখনো কখনো কাজ করে। হ্যাঁ, তো এই গেল হচ্ছে আমাদের লালা গ্রন্থি। এবার লালা গ্রন্থির পরে আমরা যে পোর্শনটা নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা যকৃৎ বলে থাকছি। যকৃৎ কোনটা? দেখো মধ্যচ্ছদার ঠিক নিচের দিকে এই যে এইখানে এই যে পোর্শনটা, যেটাকে তোমরা সাধারণত খাবার সময় মেটে হিসেবে চেনো, সেই পোর্শনটাকে আমরা কি বলে থাকছি? এটাই হচ্ছে আমাদের গিয়ে যকৃৎ হলো। এই যকৃতের মধ্যে না দুটো খণ্ড থাকে মেইনলি। একটা খণ্ড, এই সাইডের খণ্ডটা এটা বাম খণ্ড, আর এই সাইডের খণ্ডটা এটা হচ্ছে আমরা ডান খণ্ড বলে থাকবো। ডান খণ্ডের ক্ষেত্রে আবার দুটো ভাগ থাকে, একটাকে আমরা বলে থাকি কর্ডেট খণ্ড, আর একটা হচ্ছে কোয়াড্রেট। তাহলে কি কি থাকলো? বাম খণ্ড, ডান খণ্ড, একটাকে আমরা বলে থাকছি কর্ডেট, আর একটাকে আমরা বলে থাকছি কোয়াড্রেট। এই 4টা খণ্ড থাকছে। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে হচ্ছে এই যকৃৎটার আলাদা একটা ছবি আঁকছি, হ্যাঁ। আর যকৃতের পশ্চাৎতলের দিকে এখানে একটা অংশ থাকছে, বা এখানে একটা গ্ল্যান্ড অবস্থান করছে, যে গ্ল্যান্ডটাকে হচ্ছে আমরা পিত্তথলি বলে থাকছি। কি বলে থাকছি? পিত্তথলি বলে থাকছি। মনে রাখবে বাম
বাম যেটা খণ্ড, সেই বাম খণ্ড থেকে হচ্ছে একটা নালী এইভাবে অ্যারাইজ করে, আবার এদিক থেকে ডান খণ্ড থেকে একটা নালী এইভাবে অ্যারাইজ করে। এই অ্যারাইজ করা নালী দুটো, এই দুটো নালী এটা হচ্ছে সাধারণ যকৃৎ নালী নামে পরিচিত। এই সাধারণ যকৃৎ নালীটা ক্রমশ কি হবে, এই যে এখানকার যে পিত্তনালী, এই পিত্তনালীর সাথে এটা কম্বাইন করে এটা তৈরি করে হচ্ছে কি করে, এটা তৈরি করে হচ্ছে সিস্টিক নালী, সিস্টিক নালী। আবার মনে রাখবে, দেখো এখানে অগ্নাশয় রয়েছে। এবার এই অগ্নাশয় থেকে আগত যে নালীটা, সেই নালীটা যখন এটার সাথে সংমিশ্রণ হবে বা এটার সাথে যখন যুক্ত হবে, তখন এরা একটা সাধারণ নালীর মাধ্যমে কি করবে, এই যে ডিওডিনাম, এই ডিওডিনামে এসে উন্মুক্ত হবে। ঠিক আছে, আবারও বলছি, দেখো বাম খণ্ড থেকে একটা নালী, ডান খণ্ড থেকে একটা নালী। এবার সেই দুটো নালী হচ্ছে সাধারণ যকৃৎ নালী। সেই সাধারণ যকৃৎ নালীটা এই পিত্তনালীর সঙ্গে মিলিত হলো, যেটা হচ্ছে আমরা সিস্টিক নালী, এবং সেই সিস্টিক নালীটা অগ্নাশয়ের নালীর সাথে হচ্ছে যুক্ত হলো। যুক্ত হয়ে কি গঠন করছে, কি গঠন করলো, একটা কমন নালী গঠন করলো, যে কমন নালীটা ডিওডিনামের সাথে এসে উন্মুক্ত হয়। এবং এই যে নালীটা, এই নালীটাকে বলা হয়ে থাকে, মনে রাখবে, হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। হেপাটো মিন্স রিলেটেড টু যকৃৎ, আর এদিক থেকে প্যানক্রিয়াটিক মিন্স প্যানক্রিয়াস রিলেটেড, তার জন্য প্যানক্রিয়াটিক। দ্যাটস হোয়াই দ্য নেম ইমপ্লাইজ হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা হিসাবে সেটা ডিওডিনামের মধ্যে উন্মুক্ত হচ্ছে। মনে রাখবে, যকৃতের মধ্যে, যকৃতকে হচ্ছে দেহের বৃহত্তম জৈব রসায়নাগার বলা হয়, কারণ এখানে হচ্ছে প্রোটিন, ফ্যাট আর এদিক থেকে হচ্ছে লিপিডের ডাইজেশনের কিছু কিছু পোর্শনটা এখানে কমপ্লিট হতে পারে, মানে এটা বিস্তৃত রসের প্রভাবে কমপ্লিট হতে পারে। আর মনে রাখবে, এইখান থেকে হচ্ছে যকৃতেই মূলত পিত্ত উৎপন্ন হয়, এবং সেই পিত্তটা এই পিত্তাশয়ের মধ্যে সামগ্রিকভাবে জমা থাকে, পিত্তাশয়ের মধ্যে সামগ্রিকভাবে জমা থাকে, এবং যখন দরকার পড়বে তখন সেটা হচ্ছে ধীরে ধীরে এই পিত্তাশয়ের মধ্যে দিয়ে ক্রমশ নির্গত হবে। ঠিক আছে, পিত্তাশয়ের মধ্যে দিয়ে ক্রমশ নির্গত হবে। আর এই যে পিত্তাশয় বা পিত্তনালী, এটারই আরেকটা নাম হচ্ছে গল ব্লাডার। ওই যে বলে না, গল ব্লাডারের যে স্টোন হয়, এটার মধ্যেই স্টোনটা হয়ে থাকে। হলো? আচ্ছা, মনে রাখবে একটা কথা, সেটা হচ্ছে এই যে পিত্ত, সেই পিত্ত কি, পিত্তর যে একটা রস থাকে, মানে পিত্তর মধ্যে যে রসটা থাকে সেটাকে আমরা পিত্তরস বলে থাকি। এবং সেই পিত্তরসটা কি হয়েছে, ওখানে হচ্ছে দু ধরনের লবণ থাকে, একটাকে হচ্ছে আমরা সোডিয়াম গ্লাইকোকুলেট বলতে পারি, আর সোডিয়াম টরকোলেট। এরা কি করে, মূলত ফ্যাট জাতীয় খাদ্যের বিশোষণ, সেই বিশোষণে অংশগ্রহণ করে। হ্যাঁ, এই গেল হচ্ছে তোমার মূলত যকৃৎ নিয়ে কিছু কথা গেল। আর এছাড়াও মনে রাখবে, যকৃতের মধ্যে কুফার কোষ থাকে, যে কুফার কোষের হচ্ছে সাধারণত ওই ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি রয়েছে, অর্থাৎ কোনো ফরেন পার্টিকেল যদি শরীরের মধ্যে ঢুকে যায়, তখন সেটাকে হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে মেরে ফেলার ক্ষেত্রে যকৃৎ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ঠিক আছে, তাহলে এই গেল যকৃৎ। এবার যকৃতের পরে নেক্সট আসবে হচ্ছে, মনে রাখবে, অগ্নাশয়। অগ্নাশয় আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিওডিনামের বাহু। এই ডিওডিনামের দুটো বাহুর মাঝখানে যে পাতার মতো গ্ল্যান্ডটা অবস্থান করছে, সেই গ্ল্যান্ডটাকে আমরা বলে থাকছি হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়ের যে মেন যে ডাক্টটা, সেই ডাক্টটাকে হচ্ছে উইলসন ডাক্ট বলা হয়। কি বলা হয়? উইলসন ডাক্ট। হ্যাঁ, উইলসন ডাক্ট এটাকে কিন্তু বলা হয়ে থাকে, উইলসন ডাক্ট এটাকে বলা হয়ে থাকে। মনে রাখবে, এই প্যানক্রিয়াসটা হচ্ছে সাধারণত, বা অগ্নাশয়টাকে আমরা মিশ্র গ্রন্থি বলে থাকি, অর্থাৎ এটার মধ্যে হচ্ছে বহিঃক্ষরা প্লাস এদিক থেকে অন্তঃক্ষরা, দুটো কাজই এর বর্তমান। এর বহিঃক্ষরা অংশটা হচ্ছে অ্যাসিনিক সেল বা অ্যাসিনিক কোষ দ্বারা গঠিত হয়, এবং যেটা কি করছে, বিভিন্ন ধরনের উৎসেচক ক্ষরণ করে। হ্যাঁ, যেমন হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ বলো, প্যানক্রিয়াটিক ট্রিপসিন, প্যানক্রিয়াটিক রেপসিনস, এই জাতীয় কিছু কিছু উৎসেচক ক্ষরণ করে, যারা মূলত কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের ডাইজেশনে প্রকৃতপক্ষে সাহায্য করছে। আবার এদিক থেকে মনে রাখবে, বহিঃক্ষরা অংশ, এই বহিঃক্ষরার মধ্যে কতগুলো কোষ থাকে, কি কি কোষ থাকে, আলফা কোষ থাকে, আবার এদিক থেকে বিটা কোষ থাকে, আবার মনে করা হচ্ছে ডেল্টা কোষ থাকে, তারপরে এদিক থেকে পিপি কোষ থাকে। হ্যাঁ, আলফা কোষ থেকে হচ্ছে আমাদের গ্লুকাগন হরমোন খরিত হয়, বিটা কোষ থেকে হচ্ছে আমাদের ইনসুলিন হরমোন খরিত হয়, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন খরিত হয়, আর পিপি সেল প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, যেটা পলিপেপটাইড জাতীয় বেশ কিছু পদার্থের সিক্রিশনে সাহায্য করবে, বা পলিপেপটাইড হরমোন ক্ষরণে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এই গেল সাধারণত হচ্ছে চার ধরনের কোষ, যেটা অন্তঃক্ষরা গ্রন্থির অন্তর্গত। অন্তঃক্ষরা গ্রন্থির আরেকটা নাম আছে, যেটাকে আমরা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে থাকি। বিজ্ঞানী পলস ল্যাঙ্গারহ্যান্স প্রথম এই অন্তঃক্ষরা অংশটা আবিষ্কার করেছিলেন, তাই জন্য তার নাম অনুসারে সেটাকে হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স দ্বীপপুঞ্জ বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয়ে থাকছে। হলো? তাহলে এটা গেল হচ্ছে আমাদের অগ্নাশয় সম্পর্কিত। হ্যাঁ, এবার নেক্সট আসছে হচ্ছে আমরা পাক গ্রন্থির ক্ষেত্রে। পাক গ্রন্থি, মনে রাখবে, পাকস্থলীর অন্তর্গাত্রে যে গ্রন্থি থাকে, সেই গ্রন্থিটাকে হচ্ছে আমরা পাক গ্রন্থি বলে থাকি, সেটাকে আমরা পাক গ্রন্থি বলে থাকি।
পাকগ্রন্থির মধ্যে আমাদের দু ধরনের সেল দেখতে পাই। পাকগ্রন্থির মধ্যে অর্থাৎ কি বললাম, পাকস্থলী গাত্রে যে সেল থাকে সেটাকে হচ্ছে আমরা, বা যে গ্রন্থি থাকে সেটাকে পাকগ্রন্থি, এবং পাকগ্রন্থিতে আমরা দু ধরনের সেল দেখতে পাই। একটা হচ্ছে আমরা বলতে পারি পেপটিক সেল, আর একটাকে বলতে পারি আমরা প্যারাইটাল সেল। কি বললাম, একটাকে হচ্ছে আমরা বলে থাকি পেপটিক সেল, আর একটাকে হচ্ছে আমরা বলে থাকলাম প্যারাইটাল সেল বলে থাকছি। পেপটিক সেল থেকে পেপসিনোজেন উৎপত্তি হয়, এবং যে পেপসিনোজেনটা পরবর্তী থেকে পেপসিনকে গিয়ে অ্যাক্টিভেট করে দেবে। হ্যাঁ, পেপসিন সাধারণত প্রোটিন ডাইজেশনে সাহায্য করে, সেটাকে উদ্দীপিত করে দিচ্ছে। আর এদিক থেকে প্যারাইটাল সেল থেকে হচ্ছে মনে রাখবে HCl গঠিত হয়। প্যারাইটাল সেল থেকে বা অক্সেন্টিক সেল থেকে মূলত HCl গঠিত হয়, যে HClটা তোমার হচ্ছে অনেকটা ওই ডাইজেশনের ক্ষেত্রে কিছুটা সাহায্য করে, এছাড়াও পাকস্থলীর গাত্রটাকে জার্ম ফ্রি রাখতে সাহায্য করছে। মনে রাখবে এই পাকস্থলী, সবাই বলে যে পাকস্থলীতে HCl ক্ষরণ হওয়া সত্ত্বেও কেন পাকস্থলীটা হচ্ছে তোমার পাকস্থলীর কোনো ক্ষতি হচ্ছে না, কারণ আমরা জানি HCl তো সাধারণত হচ্ছে স্ট্রং অ্যাসিড, তাই কি না? কিন্তু তার সত্ত্বেও লক্ষ্য করা যাচ্ছে পাকস্থলীর কোনো ক্ষতি হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ মনে রাখবে পাকস্থলীর কোষটা নিজে থেকে রিজেনারেট করতে পারে। হ্যাঁ, রিজেনারেট করতে পারে, তার জন্য পাকস্থলীর কোনো রকমের কোনো ক্ষতি হয় না। গেল, এটা গেল হচ্ছে পাকগ্রন্থি। আর পাকগ্রন্থির পরে যেটা আমাদের আছে আন্তরিক গ্রন্থি। আন্তরিক গ্রন্থি অর্থাৎ অন্ত্রের মধ্যে অন্তর্গত যে গ্রন্থি, অন্ত্রের অন্তর্গত যে গ্রন্থি সেটাকে হচ্ছে আমরা আন্তরিক গ্রন্থি বলে থাকি। এবার এই আন্তরিক গ্রন্থির মধ্যে কি কি থাকে? একটা হচ্ছে থাকে ক্রিপ্স অফ লিভারপুন্স গ্রন্থি, ক্রিপ্স অফ লিভারপুন্স, ক্রিপ্স অফ লিভারপুন্স গ্রন্থি থাকছে। আরেকটা থাকছে হচ্ছে মনে রাখবে ব্রুনারের গ্রন্থি। ব্রুনারের গ্রন্থি কি কি বললাম? দু ধরনের গ্রন্থি থাকছে আন্তরিক গ্রন্থির অন্তর্গত, দু ধরনের অংশ। একটা হচ্ছে ক্রিপ্স অফ লিভারপুন্স, লিভারপুন্স আমরা বলছি, ক্রিপ্স অফ লিভারপুন্স আমরা বলছি। আর আরেকটা কি থাকছে? আরেকটা থাকছে মনে রাখবে সাধারণত হচ্ছে ব্রুনারের গ্রন্থি, ব্রুনারের গ্রন্থি। এই ক্রিপ্স অফ লিভারপুন্সটা অ্যাকচুয়ালি কোন জায়গার মধ্যে থাকে? মনে রাখবে ক্রিপ্স অফ লিভারপুন্সটা সাধারণত ওই যে তোমাদেরকে বললাম না, এই যে মাইক্রোভিলাই গুলো, সেই মাইক্রোভিলাই খাজে খাজে মূলত এই ক্রিপ্স অফ লিভারপুন্স গ্রন্থিটা থাকে। এবং এই ক্রিপ্স অফ লিভারপুন্সের এখানে দু ধরনের সেল আমরা দেখতে পাই, দু ধরনের সেল। ক্রিপ্স অফ লিভারপুন্স নামক গ্রন্থির মধ্যে দু ধরনের সেল দেখতে পাই। একটা সেলকে আমরা প্যানেট সেল বলতে পারি। কি বলতে পারি? এখানে হচ্ছে দু ধরনের সেল। একটা সেলকে আমরা বলে থাকবো কি প্যানেট কোষ বা প্যানেট সেল, আর একটাকে বলে থাকবো হচ্ছে আমরা জেন্টাফিন কোষ। একটাকে প্যানেট কোষ বলছি, আর একটা আর্জেন্টাফিন কোষ বলছি। প্যানেট কোষ তুলনামূলকভাবে একটা ফ্যাগোসাইটিক কোষ হিসেবে কাজ করছে, অর্থাৎ ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি থাকবে। ফ্যাগোসাইটোসিস মানে নিশ্চয়ই জানো, কোনো ফরেন পার্টিকেল যদি সেলের মধ্যে ঢুকে যায়, তখন সেটাকে হচ্ছে সেল কি করবে? প্লাজমা পর্দার মাধ্যমে সেটাকে ঘিরে ফেলবে এবং আলটিমেটলি সেটাকে ডাইজেস্ট করে ফেলবে তার মধ্যস্থ বিভিন্ন উৎসেচকের ক্রিয়া। তো সেটাকে হচ্ছে আমরা যে সমস্ত সেলের এই ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটিটা থাকবে তাদেরকে আমরা ফ্যাগোসাইটিক সেল বলতে পারি। তো প্যানেট সেল প্রেজেন্ট ইন দ্য ক্রিপ্স অফ লিভারপুন্স ইজ এ কাইন্ড অফ ফ্যাগোসাইটিক সেল। ওকে, আর পরে যেটা আছে সেটা আর্জেন্টাফিন সেল। সেই আর্জেন্টাফিন সেল হচ্ছে মূলত মনে রাখবে সেরাটোনিন নামক হরমোন ক্ষরণ করে, সেরাটোনিন নামক হরমোন ক্ষরণ করছে। কেমন? আর এদিক থেকে ব্রুনারের গ্রন্থি, এই ব্রুনারের গ্রন্থির মধ্যে সাধারণত হচ্ছে আমরা কিছু হচ্ছে গবলেট সেল দেখতে পাই, গবলেট সেল প্রেজেন্স দেখতে পাই, এবং যেটা কি করে মিউকাস সিক্রেশনে সাহায্য করে। কি করতে সাহায্য করে? মিউকাস সিক্রেশনে সাহায্য করে। হলো? তাহলে এই নিয়ে গেল ওভারঅল হচ্ছে আমাদের পৌষ্টিক গ্রন্থি। লালা গ্রন্থি তিন প্রকার থাকলো, প্যারোটিক, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। যকৃৎ সবচেয়ে বড় জৈব রসায়নাগার, তার মধ্যে ডান বাম খণ্ড এবং এটার সাথে মিলিত যে সমস্ত নালী সেগুলো বললাম। আবার এদিক থেকে তারপর থেকে হচ্ছে পাক গ্রন্থি, পাকস্থলীর অন্তর্গাত্রের গ্রন্থি, সেটা পাক গ্রন্থি। তার আগে হচ্ছে আমি অগ্ন্যাশয় রিলেটেড বলেছিলাম, যেটা হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, দুই ধরনের বৈক্ষরা অন্তঃক্ষরা, এই দুই ধরনের মিশ্রণে গঠিত হয়। আর একটা বলেছিলাম হচ্ছে আন্তরিক গ্রন্থি, যার মধ্যে হচ্ছে তোমার ক্রিপ্স অফ লিভারপুন্স, আর এর থেকে ব্রুনারি গ্রন্থি পড়ছে। ঠিক আছে, আশা করি তোমরা হচ্ছে এই ভিডিওটা মোটামুটি ভাবে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে বা কিছু থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই এই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।